আগামী জুলাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করতে চায় সরকার। প্রথম ধাপে 204টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বরিশাল বিভাগের 6টি জেলায়। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে এ বছরের শেষের দিকে। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচনের পরপরই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর জনপ্রিয়তা থাকতে থাকতে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চায় সরকার। সেই আলোকে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা জাতীয় সংসদ থেকে চূড়ান্ত হতে হবে। তারপরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হকের স্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস একটি ফ্ল্যাট ক্রয় করার আদেশ দিয়েছেন আদালত। আজ দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকার 2 নং রোডের 190 নং প্লটের 2700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির মূল্য 4 কোটি 20 লাখ টাকা। মেমোরি বাই মোমেন ভবনে 5/A নম্বর এই ফ্ল্যাটটি সৈয়দা আফরোজা বেগম হস্তান্তরের চেষ্টা করছিলেন। মহিবুল হকের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। ঢাকায় ডিবির সাবেক এসি সহ 11 পুলিশের বিরুদ্ধে 4 কোটি টাকার ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। আজ রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগী মোহাম্মদ ফখরুদ্দিন তিনি অভিযোগ করেন, গত 8 নভেম্বর রাত আনুমানিক 11টা 30 মিনিটে তার ওয়ারির বাসায় 13 বছরের এক মেয়েকে অপহরণ করে রাখা হয়েছে। এমন অভিযোগ তুলে ডিবি পুলিশ পরিচয়ে এসি তারেক সেকান্দারের নেতৃত্বে 11 সদস্যের একটি দল জোরপূর্বক প্রবেশ করে তল্লাশি চালায়। তল্লাশির নামে আলমারিতে সংরক্ষিত 4 দিনের ব্যবসায়িক লেনদেনের মোট 3 কোটি 75 লাখ 23 হাজার টাকা ব্যাগে ভরে নিয়ে যায় বলে দাবি করেন তিনি। পরবর্তীতে গত 8 ফেব্রুয়ারি তিনি ঢাকা সিএমএম আদালতে মামলা করেন। মামলায় ডাকাতির অভিযোগ আনা হয়েছে। রাজবাড়ীর পাংশায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার 22 বছরের এক তরুণীর সঙ্গে পাংশার সরিষি ইউনিয়নের এক যুবকের প্রায় 7 মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে প্রেমের সম্পর্ক চলছিল। গত 14 ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান ঘটে। ভুক্তভোগীর দাবি, যুবকের বন্ধু আকাশ মণ্ডল তাকে আশ্বাস দেন, পাংশায় এলে সাবেক প্রেমিকের সঙ্গে তার বিয়ে সম্পন্ন করে দেয়া হবে। সেই আশ্বাসে 27 ফেব্রুয়ারি রাতে পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে এলে মোটর সাইকেলে করে বহালাডাঙ্গা এলাকায় নেওয়া হয় তাকে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। শেরপুর সদরের একটি ভাঙাড়ি দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি পাঠ্য বই জব্দ করেছে প্রশাসন। রোববার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শেরপুর সদরের নওহাটা এলাকার মেসার্স রোকেয়া আয়রন স্টোর নামের একটি ভাঙাড়ি দোকান থেকে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর প্রায় 8,000 সরকারি বই জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দোকানটি সিলগালা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, আব্দুর রহিমের ভাঙাড়ি দোকানে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সরকারি বই অবৈধভাবে কেনাবেচা হয়ে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, বিষয়টি তদন্তের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল 8 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর হয়ে দেশে ফিরেছে। শুক্রবার রাতে ভারতের কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি হাসপাতালে ফিনিক্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুর 2 দিন পর রোববার রাতে বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে তার মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত সূত্র থেকে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে ভারতীয় ইমিগ্রেশন মরদেহটি বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এ সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস ও স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মরদেহ গ্রহণ করতে সীমান্তে উপস্থিত হন। রাজবাড়ীর বিনোদপুরে নবনির্মিত স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ুম। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য এমন একটি মানবিক উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন, সমাজের সকল স্তরের মানুষকে একসাথে নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। স্বপ্নডানা বিদ্যালয় সেই দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিক নামক কোম্পানিতে মালামাল লোড আনলোডের ক্রেনের তার ছিঁড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক সাদেকুর রহমান জানান, সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষা নদীর তীরে ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিক নামক কোম্পানির গম আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলে মারা যায় শ্রমিক আলামিন মিয়া। গুরুতর অবস্থায় মিশু ও আলামিন নামে 2 শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ নেয়ার পথে মারা যায় আলামিন নামে আরেক শ্রমিক। আহত মিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত 2 শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগরে অপরাধ দমনে সিমালটেনিয়াসলি ড্রাইভ নামকরণ ঘোষণা দিয়ে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী এ ঘোষণা দেন। তিনি জানান, অপরাধীদের একটি আস্তানায় হানা দিলে যাতে অন্য অপরাধীরা সরে যেতে না পারে সেজন্য একযোগে অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নগরবাসীর মনে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে সেই আশঙ্কা দূর করার জন্যই এই অভিযান পরিচালনা করা হবে বলে জানায় পুলিশ। ঢাকা সমিতির চট্টগ্রামের উদ্যোগে সমিতির প্রাক্তন সভাপতি মরহুম AHM করম আলীর স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর হোটেল আগ্রাবাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক AHM হাকিম আলী, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর তৈয়ব আলী, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহমেদ ও সংগঠনের যুগ্ম সচিব মীর নাজমুল আহসান রবিন সহ অন্যান্যরা। সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে সারা দেশে সামাজিক সংগঠন ও ব্যাড হেল্পার্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে বিজিএমই এর পরিচালক সাইফুল্লাহ মনসুর। রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশী সেগুনবাগান এলাকায় ওব্যাট জুনিয়র হাই স্কুল মাঠে অসচ্ছলদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সোহেল আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওব্যাট হেল্পার্স পরিচালক ইমামুল হক মুন্না, এসডিজি ইউথ ফোরামের সভাপতি নোমানুল্লাহ বাহার ও এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল সহ অনেকে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীতে প্রফেসর AKM শহীদুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে এতিম, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পোশাক ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী প্রেস ক্লাবের ডক্টর আতহার উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর AKM শহীদুল ইসলাম প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা দাবি ও পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। সোমবার রায়গঞ্জ সকালে উপজেলার ভুইয়াগাতি শ্রমিক অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বাসিন্দা মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের 10 থেকে 12 জন তার বাড়িতে এসে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দুবাই শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বড়লেখা উপজেলার গাজীটেকা বাসতলা এলাকার বাসিন্দা সালে আহমেদ। পরিবার জানায়, শুক্রবার ইফতারের পরপরই হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রায় ২৭ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছিলেন সালে আহমদ। তিনি দুবাইয়ের আজমান এলাকায় কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দুবাইয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ঘটনার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী জিল্লাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লাল হোসেন রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালীর মাঝবাড়ি এলাকার তানেজউদ্দিনের ছেলে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, রাজবাড়ী থেকে কালুখালীর দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন জিল্লাল হোসেন। পথে মধ্যে বাগমারা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকের মাথা থেতলে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।